বিশ্ব ফোরামের অঙ্গীকার অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে 2050 সালের মধ্যে 100% স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা ছিল দেশে, অথচ এখন পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র 3% কাছাকাছি। নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে তা হচ্ছে না বলে বলছেন গবেষকরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নীতিমালা অনুযায়ী ভবন নির্মাণের নকশা অনুমোদন ও ছাড়পত্র নিতে কমপক্ষে 23টি শর্ত পালন করতে হয় ভবন মালিকদের, যার মধ্যে 12 নম্বর শর্তে বলা আছে ভবন নির্মাণ করতে গেলে ভবনের ছাদে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা, বিশেষ করে সোলার প্যানেল স্থাপন করতে হবে। তবে এই নিয়মের তোয়াক্কা করেননি খুলনা মহানগরী সহ কেডিএর আওতাধীন অধিকাংশ ভবনের মালিকই। স্থাপন করা হয়নি নবায়নযোগ্য জ্বালানির কোনো অবকাঠামো, তেমন কোনো পদক্ষেপও নেই কর্তৃপক্ষের। এজন্য জনবল সংকটকে দায়ী করছে কেডিএ। প্রত্যেকটা অনুমোদিত নকশার সাথে একটা পার্ট থাকে, যে পার্টের 12 নম্বর ক্লজে বলা আছে যে সোলার সিস্টেম সংযুক্ত করতে হবে বহুতল ভবনের ক্ষেত্রে। তা সেটা আমাদের ফিল্ড লেভেলে যে সমস্ত ইন্সপেক্টর আছে তারা ফিল্ডে প্রত্যেকটা বাড়িতে যে সেটাকে এনশিওর করার চেষ্টা করে, যে সমস্ত বাড়িগুলোর কাজ অনগোয়িং আছে, কিন্তু অনেক ক্ষেত্রে পেরে ওঠে না। আমার টেরিটরি একটা বিশাল টেরিটরি, প্রায় 840 বর্গ কিলোমিটার। এই 840 বর্গ কিলোমিটারে আমাদের জনবল আছে শুধুমাত্র একজন অথরাইজ অফিসার এবং 4 জন ইন্সপেক্টর। নগর পরিকল্পনাবিদরা বলছেন খুলনা মহানগরীর 78,000 হোল্ডিংয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করা গেলে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পাওয়া সম্ভব হতো। ভবনের পাশাপাশি দুর্যোগ ঝুঁকিতে থাকা উপকূলেও সোলার প্যানেল স্থাপন করা গেলে দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে বিদ্যুৎ বিভ্রাট থেকে রেহাই মিলবে বিশাল জনগোষ্ঠীর। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সৌর বিদ্যুৎ স্থাপন এটা শহর এবং গ্রাম দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা শহরে যে হিট আইল্যান্ডটা হচ্ছে সেটা লাঘব করার জন্য সৌর বিদ্যুৎ প্রয়োজন, এবং গ্রামে আপনার প্রত্যেকটা বাড়িতেই সোলার সিস্টেম অ্যাডপ্ট করা উচিত। কারণ একে লোডশেডিং, দুইয়ে ঝড় বৃষ্টি হলে তখন অনেক দিনই বিদ্যুৎ থাকে না, সেই বিদ্যুৎটা ওখান থেকে নিতে পারে, প্লাস তার মাসিক যে বিদ্যুৎ চার্জ সরকারকে দিতে হয় সেটার থেকেও সে লাঘব হইতো। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও কাজ করা সংগঠনগুলো বলছে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে আনতে স্বল্প সুদে সবুজ অর্থায়ন সহ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন বাড়াতে হবে, তৈরি করতে হবে দক্ষ জনবল। বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যাটি সেটা হলো ব্যক্তি উৎসাহিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নবায়নযোগ্য জ্বালানির জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র সেটার জন্য 56% কর দিতে হয়। তারপরে আমি বেশি উৎপাদন করলে সেটা বিক্রি করতে পারবো কিনা, মানে সে নেট মিটারিং যে পদ্ধতিটা সেটাও কার্যকর নাই। বাংলাদেশ ব্যাংকের একটা রুল রয়েছে যে গ্রিন ফাইন্যান্সিং করতে হবে। তো গ্রিন ফাইন্যান্সিং এর মধ্যে দিয়ে দেওয়া আছে 6-7টা সেক্টর। 6-7টা সেক্টরের মধ্যে রিনিউয়েবল এনার্জি একটা সেক্টর। তো গ্রিন ফাইন্যান্সিং যেটা করতে হবে সেটাই হয়ে গেছে প্রায় 6%-এর কাছাকাছি। সমস্ত ফাইন্যান্সিং এর অ্যারাউন্ড 6% হলো গ্রিন ফাইন্যান্সিং। গ্রিন ফাইন্যান্সিং এর মধ্যে যত টাকা তার 2 থেকে 2.5% গেছে হলো রিনিউয়েবল এনার্জিতে। ফলে এত যে কম টাকা ইনভেস্টমেন্ট হয়েছে তার বড় কারণ হলো প্রথমত বাংলাদেশ ব্যাংকের রিনিউয়েবল এনার্জির জন্য স্পেশালি কোনো ফান্ড নেই। নাম্বার 2 হলো যে কোন ধরনের কাজ, কোন ধরনের কত বড় পাওয়ার প্ল্যান্ট কোথায় হতে পারে, কোন রুফটপে হতে পারে, সেটার জন্য ম্যাপিং লাগবে, এবং সেই ম্যাপিংটা করতে হবে স্থানীয় যে ইউটিলিটি কোম্পানি আছে তাদেরকে করতে হবে এই কাজ। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রায় 100% জীবাশ্ম জ্বালানি আমদানি নির্ভর। এর ফলে জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। তাই জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নবায়নযোগ্য জ্বালানিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।